গত 3 মাস তাদের কাছ থেকে আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে তারা আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। তারা খুব স্লো এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে কাজগুলি করার কথা এটা অনেকেই বুঝছে না তার দায়িত্বটা কি। শুধু মনে করছে একটা ফ্ল্যাগ পেয়েছি, একটা গাড়ি পেয়েছি, মন্ত্রী হয়ে গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু 18 কোটি মানুষের যে দায়িত্ব তার কাঁধের উপর বর্তাইছে সেটা সে বুঝতে ভুল করছে। সুতরাং নির্বাচন যত তাড়াতাড়ি হবে এই সরকারের জন্য মঙ্গল। এখন ধরেন আপনি যদি বলছিলেন এই সরকারের আগামীকাল 4 মাস পূর্ণ হবে, 8ই ডিসেম্বর 4 মাস পূর্ণ হবে, তো এই 4 মাসে আপনি সন্তুষ্ট না, আপনি যেটি বলছেন, তো কেন সন্তুষ্ট না? অর্থাৎ সরকার তো অনেক রকম কথা বলছে, বা সরকারের যদি আপনি একটা মূল্যায়ন করেন, আপনি ইতিমধ্যে বলছেন যে তারা পারছে না। এখন পারার জন্য কি করতে হবে? সরকার তো কথাও শুনছে না। কিন্তু ধরেন উপদেষ্টাদেরকে নিয়ে বারবার বলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে, আমরা বলছি, পত্রিকাগুলো লিখছে, নানা ব্যর্থতা তুলে ধরছে, নানা আচরণ তুলে ধরছে, কিন্তু সেখানেও কিন্তু গুণগত পরিবর্তন হচ্ছে না, বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে। নতুন নতুন উপদেষ্টা যাদেরকে নেওয়া হচ্ছে, আরো বিতর্কিত লোককে নেওয়া হচ্ছে। এটার কারণ কি? আবার এখানে 111-এ 5-6 জন মানুষ আছেন যারা 111-এর সময় যুক্ত ছিলেন সরকারের সাথে। তো সব মিলিয়ে এই সরকারের নেপথ্যে আপনি কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা, বা আপনার? অবশ্যই ষড়যন্ত্র আছে, কারণ গত 4 মাসে যে সমস্ত মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা হাসিনাকে টিকিয়ে রেখেছিল, যে সমস্ত ব্যবসায়ীরা হাসিনাকে টিকিয়ে রেখেছিল, তাদের বিরুদ্ধে দৃশ্যত এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। শুধু জেলে দিলে হবে না, তারা যে টাকাগুলি আত্মসাৎ করেছে ব্যাংক থেকে, যে টাকাগুলি লুটপাট করেছে, তাদের কাছ থেকে সে টাকাগুলি উদ্ধার করতে হবে। বাংলাদেশে যারা আছে অনেকে জেলেও আছে, বাইরেও আছে। বাইরে যারা আছে তাদেরকে ধরার কোনো উদ্যোগ দেখছি না দৃশ্যত। ভিতরে যারা আছে জেলের মধ্যে, তাদের কাছ থেকে টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা দেখছি না। এখানে টাকাগুলি উদ্ধার করার জন্য পদক্ষেপ নিতে হবে। আপনি দেখেছেন যে একটা কমিটি করা হয়েছিল, যে শ্বেতপত্র প্রকাশ করার জন্য। শ্বেতপত্র প্রকাশ করে তারা পরিষ্কারভাবে বলেছে 28,000 কোটি টাকা দেশ থেকে লুটপাট হয়েছে, কিন্তু তাদের কাজ না এই টাকাগুলি উদ্ধার করা। বর্তমান সরকারের কাজ হলো এই টাকাগুলি উদ্ধার করা। দৃশ্যত এই সরকার এখনো পর্যন্ত 4 মাসে টাকাগুলি উদ্ধারের কোনো পদক্ষেপ নেয় নাই। তাদের যে রুটিন কাজগুলি তারা করছে না ঠিক মতো। কারণ হাসিনার যেগুলি তাবেদার ছিল সরকারের বিভিন্ন জায়গায়, তারা এখনো বহাল তবিয়ত আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে। উচিত ছিল তাদেরকে বরখাস্ত করা, জেলে নিক্ষেপ করা, তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করা, তাহলে একটা সিগন্যাল যেত। সবচেয়ে বড় কথা হলো হাসিনার মাতা যেটা রাষ্ট্রপতি, তিনি এখনো নিজ পদ অধিষ্ঠিত আছেন। সুতরাং এখানে আওয়ামী লীগের সাহস অনেক বেশি। তারা মনে করছে বর্তমান সরকার অপারক, যার কারণে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন লোক এখনো রাষ্ট্রপতি হিসেবে আছে। সর্বপ্রথম এটাকে পরিবর্তন করা প্রয়োজন ছিল। এখানে সংবিধানের দোহাই দিয়ে, আইনের দোহাই দিয়ে চলবে না। এই সরকার আইন মেনে আসে নাই, এই সরকার আসছে বিপ্লবের মাধ্যমে। বিপ্লবের মাধ্যমে যখন একটা সরকার আসে, ইজ এ নেসেসিটি অফ ল। জনগণের যেটা প্রয়োজন সেটাই আইন, দেশের জন্য যেটা মঙ্গল সেটাই আইন। সংবিধানে কি 2 লাইনে কি লেখা আছে এটা যদি পড়ে দেশ চালানো হয় তাহলে দেশ আগে যাবে না, এবং যারা দেশকে ধ্বংসের জন্য দায়ী তাদেরও বিচার ঠিক মতো করা সম্ভব হবে না। এই সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে, পরিপক্ক পদক্ষেপ নিতে হবে, এবং যারা কর্মকাণ্ড বুঝে, যারা সরকার পরিচালনা করেছে অতীতে, তাদের সাথে পরামর্শ করলে ইউনূস সাহেব উপকৃত হবে। আমি মনে করি না এই যাবৎ যারা সরকার পরিচালনায় অভিজ্ঞ তাদের সাথে তিনি কথা বলেছেন, এটা আমার জানা নেই। আপনি এলডিপি প্রেসিডেন্ট হিসেবে গত 21শে অক্টোবর, সম্ভবত গত 19শে অক্টোবর, আপনি ডক্টর ইউনূসকে 23 দফার একটি প্রস্তাব দিয়েছেন তাদের করণীয় বা তাদের সম্পর্কে পরামর্শের জন্য। তো সরকার কতটুকু আপনার এইসব প্রস্তাব গ্রহণ করছে বলে আপনি মনে করেন? 23 দফা না, কনক, এখানে আমি আপনাকে কারেক্ট করতে চাই।
আমি প্রথম দফায় দিয়েছিলাম 83 দফা, তারপরে দিয়েছি 26 কি 27 দফা, সর্বমোট 127 কি 125টা দফা দিয়েছি। এটা কোন দফাতে আমাদের কাকেও চাকরি দেওয়ার কথা নেই, আমাদের কাকেও কোনোখানে পদে বসানোর কথা নেই, আমাদের কাকেও কোনো মামলা থেকে মুক্ত করার বিষয় না, আমাদের কাকেও অর্থনৈতিকভাবে সাহায্য করার বিষয় নাই, লোন দেওয়ার বিষয় নাই, বা আমাদের কর্মীদেরকে সাহায্য করার বিষয় নাই, বা আমাদের বিরুদ্ধে যে মামলা আছে মামলা উড্রল করার বিষয়টা নেই। আমরা যেটা বলেছি, বিভিন্ন মন্ত্রণালয়ে কি কি দায়িত্ব পালন করলে দেশ উপকৃত হবে। আমি মনে করি না ডক্টর ইউনূস সাহেবের অফিস এই পয়েন্টগুলি আলাদা আলাদা করে মন্ত্রণালয়ে পাঠাইছে বলে আমার ধারণা নেই। যদি পাঠাই থাকে, মন্ত্রণালয়গুলি কাজগুলি সঠিকভাবে করছে না। এটা ডক্টর ইউনূস সাহেবের উচিত ছিল তার স্টাফদেরকে বলা যে পয়েন্টগুলি পৃথক পৃথক করে নির্দিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো এবং মন্ত্রণালয়গুলি কি পদক্ষেপ নিয়েছে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনা। তিনি যদি মনে করেন আমাদের কোনো পয়েন্টগুলি রেলিভেন্স নাই, তাহলে এটা গ্রহণ করেন না। যেটা গ্রহণ করেছেন সেটা কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি বাস্তবায়িত, কতদূর বাস্তবায়িত হয়েছে, এটা তার হিসাব নিকাশ করার প্রয়োজনীয়তা রয়েছে। এখানে আমি মনে করি সর্বক্ষেত্রে অভিজ্ঞতার বিরাট অভাব রয়েছে। আপনি উপদেষ্টা বলেন বা অন্যান্যরা বলেন, যে যেখানে দায়িত্ব পেয়েছে তাদের কোনো অভিজ্ঞতা নেই, তাদের শিখতে শিখতে 6 মাস চলে যাবে, ততদিন কম বলে কোনো ক্যাশ থাকবে না। এখন ধরেন স্যার, আরেকটা বিষয় যেটা আমি জানতে চাচ্ছি, যে উপদেষ্টারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন সময়, আমরা যেটা দেখছি, যাহারই গত 15 বছরে যেই জঞ্জাল, এই জঞ্জাল এত সহজে সরানো সম্ভব না, অনেক সময় লাগবে, এই লাগবে। তা আপনি কি মনে করেন যে 4 মাসে তাদের মানে যে কাজের যে মূল্যায়ন, সেই মূল্যায়নে তারা কি আসলে বুঝতে পারছে যে তাদের মানে কি জঞ্জাল তারা সরাইতে পারছে এ পর্যন্ত, বা এটা এত কঠিন কেন মনে হচ্ছে? আমার এখানে বক্তব্যটা খুবই স্পষ্ট। আপনারা যদি না পারেন এই জঞ্জাল সরানোর, তাহলে আপনারা কেন দায়িত্ব নিলেন? দায়িত্ব থেকে সরে দাঁড়ান, যারা পারবে তাদেরকে সুযোগ দেন। বাংলাদেশে অনেক দক্ষ লোক আছে, অনেক অভিজ্ঞ লোক আছে, যারা দিনরাত পরিশ্রম করে আমূল পরিবর্তন আনতে পারবে। আমরা তাদের কাছ থেকে এটা আশা করি না যে তারা আমাদেরকে আকাশে নিয়ে যাবে। অন্তত 50% ইমপ্রুভমেন্ট তো হওয়ার কথা। অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, শ্রীলঙ্কা তো 2 মাসের মধ্যে ইমপ্রুভমেন্ট করেছিল, উন্নয়ন করেছিল অর্থনীতির অবস্থা। তো বাংলাদেশে পারছে না কেন? আমাদের প্রধান উপদেষ্টা একজন বিশ্ববিখ্যাত নোবেল লরিয়েট, যিনি অর্থনীতিতে একজন এক্সপার্ট, তার অধীনে অনেকগুলি অর্থনীতি করছে। তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের উন্নয়ন হচ্ছে না কেন? বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমরা কেন দৃঢ় মনোবল দেখাচ্ছি না? ভারতের সাথে কেন আমরা এত হাঁচুমাচু করছি? আমাদেরকে বলতে হবে এটা একটা স্বাধীন রাষ্ট্র, আমরা কারো তাবেদার হিসেবে কাজ করব না, ভালো বন্ধু হিসেবে কাজ করব। ভারতের উচিত হবে তাদেরকেও বন্ধু সুলভ ব্যবহার করা। আমাদের যা প্রয়োজন, তাদের কাছে যদি স্পেয়ার থাকে তারা আমাদেরকে দেবে। আমাদের কাছ থেকে যেটা প্রয়োজন, আমাদের প্রয়োজন নেই, সেটা আমরা তাদেরকে দেব। কিন্তু আমাদের প্রয়োজন আছে, তারা আমাদের থেকে সেটা নিয়ে যেতে চায়, এটা তো হবে না। বাংলাদেশের বুকের উপর দিয়ে হিন্দুস্তানের মিলিটারি 7 স্টেটে যাবে, এটা তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপরীতে কাজ হবে। এটা তো আমরা অ্যালাউ করতে পারি না। ব্যবসা বাণিজ্য এই না আমি নিজকে বিক্রি করে দেব, নিজের দেশকে বিক্রি করে দেব। এই সরকারকে আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে, তাহলে বিপদ আসন্ন। স্যার, আমি একটু আপনাকে যদি দেখাই যে আপনি এটা আমাদের সময়ের একটা রিপোর্ট, 19 অক্টোবর 2024 প্রধান উপদেষ্টাকে যে 23 প্রস্তাব দিলেন অলি আহমেদ, এখানে আপনারা প্রধান উপদেষ্টার সাথে ছবি, এবং আপনাদের এই যে 23টি প্রস্তাবের তারা কাগজটা পুরো তুলে দিয়েছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি 1 নাম্বার পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা লিখেছেন,
সেটি হচ্ছে আবেগের পরিবর্তে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিন। তো আপনার